আপনি কি মাসের শেষে ভাবেন যে স্যালারি এলো কিন্তু টাকা কোথায় গেল? স্যালারি তো এলো কিন্তু ইনভেস্টমেন্ট হলো না। ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু শুরু করতে পারছেন না। বিশ্বাস করুন, এটা কিন্তু শুধু আপনার সমস্যা নয়, 90% মানুষ কিন্তু সেই একই ভুল করে থাকেন। কারণ তারা জানেনই না পার্সোনাল ফাইন্যান্সের কিছু ইউজফুল রুলস, যেগুলো ফলো করলে আপনার টাকা কিন্তু আপনার হয়ে কাজ করে দেবে। ধরুন আপনি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করেন, আর তার মধ্যে থেকে 20% টাকা আপনি কিন্তু স্মার্টভাবে ইনভেস্টমেন্ট করেন। 15 বছরে আপনি লাখপতি না কোটিপতিও হতে পারেন। কিন্তু একটা ভুল ডিসিশন আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে কিন্তু ফেলে দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু পার্সোনাল ফাইন্যান্সের রুলস বলবো, যেগুলো যদি আপনি ফলো করেন আপনার সেভিংস বাড়বে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে এবং আপনার যে ফাইন্যান্সিয়াল স্ট্রেস সেটা কিন্তু আপনার কমে যাবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই রুলসগুলো আপনার কিন্তু লাইফ চেঞ্জ করে দিতে পারে। আমি বিশ্বজিৎ ঘোষ, এমপি সার্টিফাইড একজন এমএফডি, আর আপনারা দেখছেন finsolution.com। এই চ্যানেলের মাধ্যমে আমি পার্সোনাল ফাইন্যান্সের যে জটিল বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে সহজ সরলভাবে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পরিবেশন করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। যখন নতুন কোনো আমি ভিডিও আপলোড করব তার ফার্স্ট নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের তাহলে ভিডিও শুরু করা যাক। পার্সোনাল ফাইন্যান্সের যে রুলসগুলো আজকে আমি আলোচনা করব, তার মধ্যে সবার প্রথম যে রুলটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হলো রুল নাম্বার 72। তো এই রুল নাম্বার 72 কি বা এটি কিভাবে কাজ করে চলুন আপনাদেরকে বলি। ধরুন আপনি কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন এবং সেখান থেকে আপনি একটি ইন্টারেস্ট পাচ্ছেন, সেটা 5% হতে পারে, 6% হতে পারে, 7% হতে পারে, অথবা 12% হতে পারে। তো আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন যে ওই ইন্টারেস্টটাকে কাজে লাগিয়ে আপনার টাকা কত দিনে ডবল হবে? তার জন্যই কিন্তু কার্যকরী হচ্ছে 72 রুলস। এখানে কি, ধরুন আপনি একটি কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করেছেন, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে বা ফিক্সড ডিপোজিট হতে পারে। তো সেখান থেকে ধরুন আপনি 7% করে আপনি রেট অফ ইন্টারেস্ট পাচ্ছেন। তাহলে যদি 7% করে পান, তাহলে রুল অফ 72 কি বলছে, যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটাকে আপনাকে 72 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 72 ডিভাইডেড বাই রেট অফ ইন্টারেস্ট। তাহলে 72 ডিভাইডেড বাই 7, যে রেজাল্টটা বেরাবে তত দিনে আপনার টাকা কিন্তু ডবল হবে। এক্সাম্পলের জন্য ধরুন আপনি কোনো একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন এবং সেখান থেকে আপনি 12% রেট অফ ইন্টারেস্ট আপনি পাচ্ছেন। তাহলে রুল নাম্বার 72 তে কি বলছে, 72 ডিভাইডেড 12 দিলে কত আসছে, 6 বছর। অর্থাৎ যদি কোনো স্কিম আপনাকে 12% রিটার্ন দেয় তাহলে কিন্তু আপনার টাকা 6 বছরে কিন্তু ডবল হচ্ছে। এটাই হচ্ছে রুল নাম্বার 72। এবার আমরা আলোচনা করব পার্সোনাল ফাইন্যান্সের রুল নাম্বার 2। এই রুলে কি বলা হচ্ছে, 100 মাইনাস আপনার এজ। তো এটা কিভাবে কাজ করে দেখুন। ধরুন আপনার বর্তমান বয়স হচ্ছে 40 বছর, তাহলে এই রুলে কি বলছে, 100 মাইনাস 40 অর্থাৎ কি দাঁড়াচ্ছে, 60। অতএব 40 বছর বয়সের কোনো ব্যক্তি যদি কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে তার ইনভেস্টমেন্টের ইকুইটি এবং ডেট অথবা ইকুইটি অ্যান্ড আদার অ্যাসেটের যে পার্সেন্টেজটা হবে সেটা হবে 100-র সঙ্গে সেই ব্যক্তির বয়স যদি মাইনাস করা হয়, যেটা আসবে তত পার্সেন্ট টাকা তিনি ইকুইটিতে রাখতে পারবেন। একটা কথা বলে রাখি, এই যে রুলসগুলো আজকে আলোচনা করছি বা এরপরও আরো কিছু রুলস আলোচনা করব, এইগুলো কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের একটা রুলস। কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন আপনার কি লায়াবিলিটি আছে, আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কত বেশি, এইগুলোর উপর বেশ করে কিন্তু আপনি আপনার অ্যাসেট অ্যালোকেশন তৈরি করবেন। এটা আপনি একটা থাম রুল বলতে পারেন, যে অনেকাংশে কিন্তু এইভাবে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনার অ্যাসেট অ্যালোকেশন ঠিকঠাক হয়। এরপর আমরা আলোচনা করব
রুল নাম্বার 3। এটা কি 50-30-20 রুলস, যেখানে 50% হচ্ছে আপনার নিডস, অর্থাৎ আপনার ডেইলি যে এসেনশিয়াল নিডস আছে সেখানে কিন্তু আপনার ইনকামের 50% আপনাকে খরচা করতে হবে, যার মধ্যে ধরুন আপনার খাবার দাবার আছে, জামা কাপড় আছে, বাচ্চার এডুকেশন আছে, অর্থাৎ যে এসেনশিয়াল যে বস্তুগুলো আমাদের আছে যেগুলো ছাড়া আমাদের লাইফ চলে না, সেই জিনিসে বা সেই জিনিসগুলোতে আমাদেরকে কিন্তু আমাদের ইনকামের 50% টাকা আমাদের খরচা করতে হবে। তারপর কি আসছে 50-30-20, অর্থাৎ 30%। নেক্সট যে 30% সেটা ওয়ান্টসের উপর খরচা করতে হবে। ওয়ান্টস মানে ধরুন যেটা আমরা চাই, ধরুন আমি একটা ভেকেশনে গেলাম বা কোনো রেস্টুরেন্টে গেলাম, ফ্যামিলির সঙ্গে খাবার খেলাম, বা ধরুন আমি শপিং করতে গেলাম, তো যেগুলো আমরা চাচ্ছি সেই ওয়ান্টসের উপরে কিন্তু আপনি 30% কিন্তু আপনি খরচা করবেন। বাকি যে রইল আপনার 20%, অর্থাৎ 1 লক্ষ টাকা ইনকাম হলে 20,000 টাকা, এটা কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এই যে 50-30-20 রুলস, এই রুলসটা কিন্তু যে কোনো ইনকাম রেঞ্জের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ আমি 1 লাখ টাকার এক্সাম্পল দিলাম। ধরুন যদি আপনার ইনকাম কম হয়, ধরুন আপনার ইনকাম আছে 40,000 টাকা, তাহলেও কিন্তু আপনাকে এইভাবেই কিন্তু আপনার এক্সপেন্সকে সাজাতে হবে, যেখানে 50% আপনার এসেনশিয়াল নিডস, 30% আপনার ওয়ান্টস এবং 20% হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। বর্তমানে যা সিচুয়েশন, অ্যাটলিস্ট 12% রিটার্ন যদি আপনি কোনো একটা জায়গা থেকে না পান, তাহলে কিন্তু সেটাকে প্রপার ইনভেস্টমেন্ট বলা যাবে না। তার কারণ ইনফ্লেশন কিন্তু চেঞ্জেবল, অর্থাৎ আজকে 7%, কালকে 8% হতে পারে, এবং এই ইনফ্লেশনও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। ফুড ইনফ্লেশন একরকম রেট আসে, এডুকেশনাল ইনফ্লেশনের রেট আলাদা হয়, আপনার হেলথের আপনার যে ইনফ্লেশন থাকে তার রেট আলাদা হয়। তারপর ধরুন আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন, অর্থাৎ যে রিটার্নটা পাচ্ছেন, তার উপর গভর্নমেন্টের ট্যাক্স আছে। তো সবকিছু যদি আপনি তুলনা করেন, মিনিমাম 12% রিটার্ন পাবেন, এরকমই ইনস্ট্রুমেন্টে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। 4 নম্বর যে আমরা রুলসটা আলোচনা করব পার্সোনাল ফাইন্যান্সের, সেটা হচ্ছে 6 এমার্জেন্সি রুলস। এই রুলসটাতে কি বলা হচ্ছে, যে ধরুন আপনার যা ফ্যামিলি এক্সপেন্স, সেই ফ্যামিলি এক্সপেন্সের অ্যাটলিস্ট 6 গুণ টাকা আপনাকে কিন্তু এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখতে হবে। অর্থাৎ আমি যদি ধরি যে আপনার যে মান্থলি ফ্যামিলি এক্সপেন্স সেটা হচ্ছে 50,000 টাকা, তাহলে সেই 50,000 ইন্টু 6, অর্থাৎ 3 লক্ষ টাকা আপনাকে কিন্তু আপনার এমার্জেন্সি ফান্ড কিন্তু তৈরি করতে হবে। এবারে আপনি প্রশ্ন করবেন, তাহলে এই যে এমার্জেন্সি ফান্ড যে তৈরি করতে হবে, এটা তাহলে কোথায় রাখবো? দেখুন, আপনি এমন একটা জায়গাতে ওই টাকাটা রাখবেন যেখান থেকে ইজিলি যাতে আপনি টাকাটা তুলতে পারেন। তার কারণ এমার্জেন্সি ফান্ড কিন্তু রিটার্নটা ইম্পর্টেন্ট নয়, এমার্জেন্সি ফান্ডের ইম্পর্টেন্স হলো যে এমার্জেন্সি সময়ে যাতে আপনি সহজে টাকাটা কিন্তু তুলতে পারেন। আর এই টাকা কোনোদিনই কোনো প্রকার লকিং টাইপের যে ইনভেস্টমেন্টগুলো হয় সেখানে কিন্তু করবেন না। সব থেকে ভালো হয় এই টাকাটা যদি আপনি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখেন অথবা মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ডে রাখেন, যেখান থেকে ইজিলি কিন্তু আপনি টাকাটা তুলতে পারেন। আর যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে ব্যাংকে রাখবো না মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ডে রাখবো, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি লিকুইড ফান্ডে রাখতে পারেন। তার কারণ ব্যাংকের এখন আপনি জানেন রেট অফ ইন্টারেস্ট 2.75%, সেটাই যদি আপনি লিকুইড ফান্ডে রাখেন, অ্যাটলিস্ট সেখানে আপনি 5 থেকে 6% কিন্তু আপনি রিটার্ন পেতে পারেন। বাকি ডিসিশন আপনার, আপনি ব্যাংকে রাখবেন কি মিউচুয়াল ফান্ডে লিকুইড ফান্ডে রাখবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এমার্জেন্সি ফান্ড কোনোদিনও কোনো প্রকার লকিং ইনস্ট্রুমেন্টে রাখবেন না। এবারে আমরা আলোচনা করব পার্সোনাল ফাইন্যান্সের যে 5 নাম্বার রুলস, 20 ইন্স্যুরেন্স রুলস। আপনার ইয়ারলি যে ইনকাম, সেই ইনকামের মিনিমাম 20 গুণ টাকার পরিমাণের সমপরিমাণ আপনাকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কাভার নিতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে ধরুন আপনার ইয়ারলি ইনকাম 5 লক্ষ টাকা, তাহলে ওই 5 লক্ষ টাকার 20 গুণ অর্থাৎ কত দাঁড়াচ্ছে 1 কোটি টাকা। অতি অবশ্যই আপনাকে কিন্তু 1 কোটি টাকার একটি লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নিতে হবে। কারণ যে ধরুন যদি আনসার্টেন কোনো কারণে যদি ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলির প্রোটেকশনের জন্য কিন্তু ওই অ্যামাউন্টটা কাজে দেবে। তাই এই রুলসে বলা হয় যে অ্যানুয়াল ইনকামের 5 গুণ আপনাকে কিন্তু আপনার
লাইফ কাভার নিয়ে রাখতে হবে। আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি আপনি টার্ম প্ল্যান নেন তাহলে কিন্তু আপনার প্রিমিয়াম অ্যামাউন্ট কম লাগবে। আর বর্তমানে এখন কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে জিএসটিও কিন্তু লাগছে না, যেটা কিন্তু আগে লাগতো। অর্থাৎ বর্তমানে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সও কিন্তু অনেক সস্তা হয়ে গেছে। তাই এক্ষেত্রে টার্ম প্ল্যান নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। 6 নম্বর যে পার্সোনাল ফাইন্যান্সের রুলস আছে সেটা কি বলছে, 40% অফ ইয়োর ইএমআই রুলস। অর্থাৎ আপনি যখন কোনো প্রকার লোন নেবেন সেই লোনের যে ইএমআইটা হবে সেটা কোনো সময়ই যেন আপনার ইনকাম যেটা আছে মান্থলি তার 40%-এর বেশি যেন না হয়। যত কম হবে ইএমআই তত কিন্তু ভালো। তো একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন সাপোজ আপনার মান্থলি ইনকাম হচ্ছে 60,000 টাকা, তাহলে 60,000 টাকার যদি আমি 40% ধরি তাহলে আসছে 24,000 টাকা। তো আপনি যে কোনো প্রকার লোনই নিন না কেন সেই লোনের যে ইএমআই আসবে সেটা কখনোই যেন ওই 24,000 টাকার উপরে যেন না হয়, বরং ভালো হয় যদি ওই ইএমআইটা 24,000-এর কম হয়। নর্মালি তো আমি বলি যে লোনে যাওয়াটাই ঠিক নয়, কিন্তু যদি বাধ্য হয়ে যেতে হয় তো এই ক্যালকুলেশনটা আপনি মাথায় রাখবেন যে আপনার যা মান্থলি ইনকাম তার 40%-এর যেন নিচে আপনার লোনের ইএমআইটা হয়। আর একটা কথা, এই যে লোনের ইএমআই কথা বলছি এটা কিন্তু একটা ইএমআই এর কথা আমি বলছি না। আপনার যদি 3টে লোন থাকে সেই 3টে লোনের অ্যাকুমুলেশন যে আপনার ফিগারটা দাঁড়াবে অর্থাৎ অ্যাকুমুলেটেড যে অ্যামাউন্ট সেটা যেন 40%-এর বেশি যেন না হয়। এটা হচ্ছে আপনি কিন্তু যখন লোন নেবেন এটা কিন্তু আপনি মাইন্ডে রাখবেন। তো পার্সোনাল ফাইন্যান্সের যে থাম্ব রুলস আছে সেখানে কিন্তু এটাই বলা হয় যে আপনার লোনের 40%-এর বেশি যেন ইএমআই না হয়। তার কারণ বর্তমান সমাজে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু লোনে জর্জরিত। ধরুন গাড়ি কেনার জন্য আমরা লোন নিচ্ছি, বাড়ির জন্য আমরা হোম লোন নিচ্ছি, এমনকি কোনো প্রকার ইলেকট্রনিক্স গুডস কেনার জন্যও কিন্তু লোন নিচ্ছি। এবং লোন এত বেশি ইজি হয়ে গেছে বর্তমানে, বিশেষ করে স্যালারি হোল্ডারদের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই লোনের যে ট্র্যাপ সেই ট্র্যাপে কিন্তু পড়ে যাচ্ছি। তো লোন নেওয়া যে খারাপ সেটা বলছি না, নিশ্চয়ই নেবেন, কিন্তু নেওয়ার সময় এই ক্যালকুলেশনটা করে নেবেন যে ইএমআইটা যেন 40%-এর উপরে না যায়। পার্সোনাল ফাইন্যান্সের এবারে আমরা আলোচনা করব রুল নাম্বার 7। রুল নাম্বার 7 কি, 25 ইন্টু আপনার রিটায়ারমেন্ট। এই রুলে কি বলা হচ্ছে যে আপনার যে ইয়ারলি এক্সপেন্স সেই এক্সপেন্সের 25 গুণ আপনাকে কিন্তু আপনার রিটায়ারমেন্ট ফান্ড হিসাবে রাখতে হবে। আরো সহজভাবে যদি এটা বলি যে ধরুন সাপোজ আপনার বছরে এক্সপেন্স হচ্ছে 10 লক্ষ টাকা, তাহলে তার যদি আমি 25 গুণ করি তাহলে 10 ইন্টু 25 হচ্ছে 250, অর্থাৎ 2.5 crore, 2.5 কোটি টাকার আপনার কিন্তু রিটায়ারমেন্ট ফান্ড রেডি করে রাখতে হবে যদি আপনার বছরে খরচা যেটা হয় 10 লক্ষ টাকা হয়। অথবা এটাকে অন্যভাবে বলা যেতে পারে যে যখন আপনার রিটায়ারমেন্ট ফান্ড 2.5 কোটি টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনি চিন্তা করতে পারেন রিটায়ারমেন্টের জন্য, যদি আপনার বছরে খরচা 10 লক্ষ টাকার মধ্যে থাকে। তবে এই রুল কিন্তু সব সময় কাজ করে না, তার কারণ যখন আমরা এই রুলটা ক্যালকুলেশন করব তখন কিন্তু আমাদেরকে যে ইনফ্লেশন আছে সেটাকেও কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। তাহলে কেউ যদি ধরুন আর্লি স্টেজে রিটায়ারমেন্ট নেয়, ধরুন 40 বছরে যদি কেউ রিটায়ারমেন্ট নেয়, তিনি কিন্তু আরো 40 থেকে 50 বছর কিন্তু বেঁচে থাকবেন। তার একমাত্র ইনকাম কিন্তু ওই টাকা থেকে পাওয়ার রিটার্ন, কারণ তখন কিন্তু কোনো অ্যাক্টিভ ইনকাম থাকবে না, ওনাকে কিন্তু ভরসা করতে হবে ওনার ওই প্যাসিভ ইনকামের উপরে। তাই এক্ষেত্রে 25 গুণের জায়গায় যদি 30 অথবা 35 গুণ হয় তাহলে কিন্তু বেটার হবে। এই রুলটা ভালোভাবে কাজ করে যদি কোনো ব্যক্তি 60 বছর বয়সে রিটায়ারমেন্ট নেন তাহলে তার ক্ষেত্রে। এবারে আমরা আলোচনা করব পার্সোনাল ফাইন্যান্সের যে 8 নাম্বার রুল। এই রুলে কি বলা হচ্ছে, এই রুলে বলা হয় যে আপনি আপনার স্যালারি পাওয়ার 7 দিনের মধ্যে আপনি আপনার এসআইপি ডেট চুজ করুন। আমরা সাধারণত কি করি, স্যালারি আসার পর আমাদের যে খরচা আছে সেই খরচাটা আমরা টোটাল করে নেই, তারপর যদি কোনো টাকা বেঁচে থাকে তখন কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করি। এটার ফলে কি হয়, অনেক সময় দেখা যায় যে মাসের শেষে ইনভেস্টমেন্ট করার মতো কিন্তু টাকা কিন্তু আমাদের অবশিষ্ট থাকে না। তাই আপনাকে কিন্তু আপনার রুলস
চেঞ্জ করতে হবে। আগে ইনভেস্টমেন্ট, তারপর এক্সপেন্স। ধরুন আপনার স্যালারি যদি মাসের 1 তারিখে আসে, তাহলে আপনি আপনার এসআইপি ডেট ফার্স্ট উইকের মধ্যেই, অর্থাৎ 2 থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু দেবেন। এর ফলে কি হবে, অটোমেটিক্যালি আপনার ইনভেস্টমেন্ট আগে হবে এবং পরে কিন্তু আপনার এক্সপেন্স আসবে। এর ফলে কোনো মাস এমন যাবে না যে মাসে আপনার ইনভেস্টমেন্ট হবে না। ইনভেস্টমেন্ট করে নেবেন, তারপর যে রেস্ট অ্যামাউন্টটা থাকবে, ফ্যামিলির এক্সপেন্সটা সেই অ্যামাউন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনি প্ল্যানিং করবেন। এর ফলে কি হবে, আপনার এসআইপি কোনো দিনও কিন্তু বাউন্সও হবে না এবং এসআইপি বন্ধও হবে না। এবারে আমি আপনাদেরকে বলবো যে 9 নাম্বার রুলস, সেটা কি 3x3x3 ইনভেস্টমেন্ট রুল। এবং এই রুলটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, যেমন আগের রুলসগুলো আমরা আলোচনা করলাম। এই 3x3x3 ইনভেস্টমেন্ট রুলসের প্রথম যে 3, সেটা কি, আপনাকে সবার প্রথম যে 3টা এসেনশিয়াল বস্তু, সেখানে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এই 3টা এসেনশিয়াল বস্তু কি, 1 নাম্বার হলো লাইফ ইন্স্যুরেন্স, 2 নাম্বার হলো হেলথ ইন্স্যুরেন্স, আর 3 নাম্বার হলো এমার্জেন্সি ফান্ড। যে 3টে এসেনশিয়াল বস্তুর, এর কিন্তু যে ফার্স্ট আছে যেটা লাইফ ইন্স্যুরেন্স, তো এর আগে আমরা কিন্তু এই ভিডিওতেই আলোচনা করেছি যে একজন ব্যক্তির কত টাকার লাইফ ইন্স্যুরেন্স নেওয়া উচিত, তো সেইভাবে আপনি ক্যালকুলেশন করে নেবেন। সেকেন্ড যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অতি অবশ্যই একটা হেলথ ইন্স্যুরেন্স আপনি নেবেন এবং হেলথ ইন্স্যুরেন্সটা চেষ্টা করবেন ফ্যামিলি ফ্লোটার নিতে। এর ফলে কি হয়, কম প্রিমিয়াম লাগবে এবং পুরো পরিবার কিন্তু একটা পলিসিতেই কাভার হয়ে যাবে। আর হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট জিএসটি কিন্তু আর নিচ্ছে না। এর ফলে কিন্তু আগে যারা হেলথ ইন্স্যুরেন্সের পলিসি করেছিল ওনাদেরকে 18% জিএসটি দিতে হতো, কিন্তু এখন যেহেতু জিএসটিটা নেই, তার মানে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু অনেক সস্তা হয়ে গেছে। আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আপনি কিন্তু নেবেন। আর থার্ড এসেনশিয়াল যে প্রোডাক্ট, সেটা কি, সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। সেই এমার্জেন্সি ফান্ডের ক্যালকুলেশনও আমি এই ভিডিওতে আগে জানিয়ে দিয়েছি, তো সেইভাবে কিন্তু আপনি ক্যালকুলেশন করে এমার্জেন্সি ফান্ডও কিন্তু তৈরি করে নেবেন। তাহলে 3x3x3 প্রথম যে 3 সেটা আমরা কভার করলাম। এরপর আমরা আসি দ্বিতীয় যে 3। এই দ্বিতীয় 3টা কি, আপনাকে আপনার 3টি নিড বেস যে বস্তু, সেখানে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। প্রথম হলো, যদি আপনার কোনো ডেট রিপেমেন্ট করার থাকে, অর্থাৎ যদি আপনার কোনো লোন নেওয়া থাকে, তাহলে সেই লোন রিপেমেন্ট করা। দ্বিতীয় কি, আপনার রিটায়ারমেন্টের জন্য আপনার প্ল্যান করা, যেটা আপনি ন্যাশনাল যে পেনশন স্কিম আছে সেখানেও আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আর তৃতীয় হলো গোল্ড ইটিএফ এ ইনভেস্টমেন্ট করা, কারণ মার্কেটে যে আনসার্টেনিটি আছে সেটার কিছুটা পোর্শন আপনাকে ব্যালেন্স করতে পারে গোল্ড ইনভেস্টমেন্ট। আপনার পোর্টফোলিওতে গোল্ড কিন্তু আপনাকে স্টেবিলিটি দেবে যখন ইকুইটি মার্কেট ডাউন যাবে। এবারে আমরা আলোচনা করব যে 3x3x3 দুটো 3 আমরা আলোচনা করে নিচ্ছি। থার্ড যে 3টা আছে সেটা কি, থার্ড যে 3 সেটা হলো ইনভেস্টমেন্ট, এবং সেটা হতে পারে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেট। এই যে 3টি অপশন আমরা আলোচনা করছি, এই 3টি অপশনই ভালো, ডিপেন্ড করছে যে কোনটা আপনাকে শুট করে। তাহলে 3x3x3 তে প্রথম যে 3 সেটা হলো ওয়েলথ প্রোটেকশন করা, দ্বিতীয় 3 হলো আপনার যে লায়াবিলিটি আছে সেটাকে কিছুটা কমানো, আর থার্ড যে 3 হলো সেটা হচ্ছে আপনার ওয়েলথ ক্রিয়েট করা। আজকে যে আপনাকে আমি এতগুলো রুলস বললাম, এগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো সবই কিন্তু একটা থাম রুল। আপনাকে যে আজকে টোটাল এতগুলো পার্সোনাল ফাইন্যান্সের রুলস বললাম, মনে রাখবেন এইগুলো কিন্তু সবই থাম রুলস, কিন্তু এই রুলস সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়। আপনার বর্তমান অবস্থার উপর ডিপেন্ড করে এই রুলসগুলোর মধ্যে কিন্তু কিছু চেঞ্জেস আসবে। আপনি আপনার বর্তমান সিচুয়েশন থেকে কোন রুলসটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু আপনি চুজ করে নেবেন। এই রুলসগুলি আপনার ইন জেনারেল যদি আপনি জেনে রাখেন, তাহলে আপনার পার্সোনাল ফাইন্যান্স করার সময় এগুলো আপনাকে হেল্প করবে। দেখুন, এইগুলো কিন্তু ভালো রুল, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়তো আপনার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নাও হতে পারে। যেমন ধরুন, বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী, কিন্তু এমনও হতে পারে যার ধরুন বাদামে অ্যালার্জি আছে, তার ক্ষেত্রে কিন্তু সেটি মারাত্মক। আপনি আপনার বর্তমান সিচুয়েশন, আপনার রিস্ক নেয়ার ক্যাপাসিটি, আপনার কি লায়াবিলিটি আছে, সব কিছু বিচার বিবেচনা করে আপনাকে যেই টোটাল 9খানা রুলস বললাম, এই রুলসগুলো আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা কিন্তু আপনি চুজ করে নিতে পারেন।
এই রুলসগুলো যদি জেনে রাখেন তাহলে কিন্তু আপনার যে হেজিটেশন হওয়া বা ধরুন ইনকাম করার পর আপনি চাচ্ছেন মনে মনে ইনভেস্টমেন্ট করতে, কিন্তু মাসের শেষে দেখছেন টাকা থাকছে না, বা আপনি চেষ্টা করেও রাখতে পারছেন না, অথবা আপনি কোনো গোল সেট করতে পারছেন না যে কত টাকা দিয়ে আপনি শুরু করবেন এসআইপি, বা কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করবেন, বা রিটায়ারমেন্টের জন্য কত টাকা কর্পাস আপনার লাগবে, বা আপনার বাচ্চার এডুকেশনের জন্য কত টাকা লাগবে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো বুঝতে কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের এই রুলগুলো কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে। তাই এর পরে যখন আপনি কোনো ব্যাপার, তাই এই ভিডিওটি দেখার পরে আপনি যখন কোনো পার্সোনাল ফাইন্যান্সের রুলস ক্যালকুলেশন করবেন, বা আপনার প্র্যাকটিক্যাল লাইফে যখন সেগুলোকে আপনি ইউজ করবেন, তখন কিন্তু এই রুলসগুলো আপনাকে অন্যান্য যে সমস্ত মানুষ আছে তাদের থেকে অনেকটাই এগিয়ে দেবে। তাই এখানে আপনাদেরকে যে পার্সোনাল ফাইন্যান্সের যে রুলসগুলো দেখানো হলো, এগুলো আপনি যখন অ্যাপ্লাই করবেন ভালোভাবে বুঝে শুনে এবং আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, অথবা আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্যও নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি আপনার মনে হয়ে থাকে যে ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আর আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে ওনারাও যখন কোনো ডিসিশন নেবেন এই রুলসগুলো মাথায় রেখে ডিসিশন নিতে পারবেন। আর একটা জিনিস বলবো, যে ধরুন আপনার কোন এই রুলসটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, বা আপনার ক্ষেত্রে কোনটা শুট করছে, সেটা কিন্তু আপনি চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন, বা এর থেকেও ডিটেলসে যদি আপনি কিছু জানতে চান তাহলেও কিন্তু কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। আর চ্যানেলে যদি নতুন হন, আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।